জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা এই ঘণ্টাটিতে হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করবে, কখনো করবে আনন্দিত উল্লসিত। চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি শোভন আরেফ। মূল আলোচনায় যাব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জেনে নেব একবার। আজকের চতুরঙ্গে সময় কাটাবো সেই ব্যক্তির সাথে, অসম্ভবকে সম্ভব করাই যার কাজ। নিশ্চয়ই বুঝতে পারছেন কে আছেন আমাদের সাথে। আছেন অনন্ত জলিল। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আফিয়া নুসরাত বর্ষা, আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। অনন্ত জলিল, অনেকদিন পরে বোধহয় টেলিভিশনে আসা? অনেকদিন পর, মাঝে একটা দীর্ঘ বিরতি, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আর আরও একজন আছেন আমাদের সাথে, এই দুজন ছাড়াও সুমন ফারুক, নবাগত চিত্র অভিনেতা, আমাদের সাথে যোগ দেবেন। তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন, তার সাথেও আমরা আলোচনা করব। তবে তার আগে স্বাভাবিকভাবে অনন্ত জলিলকে পেয়েছি অনেক দিন পরে। আফিয়া নুসরাত বর্ষাও আছেন আমাদের সাথে। এই মুহূর্তে কোন কাজটি করলেন? দিন দ্য ডে আমরা পত্রপত্রিকায় পড়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কাজটি কত দূরে এখন? দিন দ্য ডে এখন হচ্ছে মানে আমাদের টেবিল ওয়ার্ক এখনো। আচ্ছা, আমাদের এন্ড অফ দিস মান্থে ইরানের টিম চলে আসবে ঢাকাতে। ওইখান থেকে যারা আর্টিস্ট আসার তারা আসবে, এবং কলাকৌশলী যারা ডিরেক্টর সবাই আসবেন এন্ড অফ দিস মান্থ। তা আমাদের শুটিংটা শুরু হবে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে। আচ্ছা, এটা তো যৌথ প্রযোজনার, যৌথ প্রযোজনা ইরানের সাথে। সিনেমার শুটিং এর প্রথম লটটা কোথায় হবে? বাংলাদেশে? শুটিং লটটা বাংলাদেশে, কারণ এখন ইরানে এবং আদার্স যে মিডল ইস্টের কান্ট্রিগুলো আছে এই শুটিংটা যেই দেশে হবে। এখন সব দেশেই শীত, প্রচণ্ড শীত। তা আমরা এইভাবে করে ভাগ করে নিয়েছি শুটিংটাকে, যে প্রথম লট আমরা বাংলাদেশে করব, তারপরে সেকেন্ড লট যাবে তুর্কিতে, আচ্ছা, থার্ড লট যাবে ইরানে। মানে তিনটি দেশে এই সিনেমা হবে? আফগানিস্তানেও হবে, চারটা দেশ মিলে। এই সিনেমার কি বৈশিষ্ট্য থাকবে? নিশ্চয়ই কিছু কিছু বলবেন, দর্শকরা জানতে চায়। আমি একটু আফিয়া নুসরাত বর্ষা আপনার কাছে জানতে চাই, এই সিনেমাটা ইরানের সাথে যৌথ প্রযোজনায়। আমরা যৌথ প্রযোজনায় বেশ কিছু সিনেমা দেখছি এই কয়েক বছর, 2-3 বছর অনেক বেশি দেখছি। সেটি আসলে পাশের দেশ ভারতের সাথেই বেশি হচ্ছে। ইরানের সাথে প্রযোজনায় যাবার এই প্রশ্ন নিশ্চয়ই অনেক শুনতে হয়েছে। না, খুব বেশি না, কারণ উই জাস্ট স্টার্টেড, প্রচারণা জাস্ট শুরু করেছি। আসলে ইরানের সাথে কেন? কারণ ওই যে প্রথমেই যেটা বললেন যে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, ঠিক ওই সূত্রটা ধরেই আসলে এগোচ্ছি। কারণ এতদিন পরে অলমোস্ট 4.5 ইয়ার্স হয়ে গেছে। সো এমন কিছু একটা দিতে হবে যেন ওই যে অনন্ত জলিলের মুভি রিলিজ হয়েছে, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, সো ওই স্রোতটাকে আসলে আমরা ধরে রাখতে চাই। মানে মানুষের মাঝে একটা বড় চমক জানানো, এবং নিশ্চয়ই অনেক বেশি চমক রয়েছে। আমি একটু দিন দ্য ডে এটার মানে প্রেক্ষাপটটা জানতে চাই। সিনেমাটার কিসের ভিত্তিতে হচ্ছে? আমরা তো এই যে খোঁজ দ্য সার্চ বলুন, তারপর মোস্ট ওয়েলকাম 2, এক ধরনের সিনেমা দেখে আসছি, কাছাকাছি ধরনের গল্প, কাছাকাছি ধরনের অ্যাকশন, সবকিছু। না, গল্প কোনোটাই কাছাকাছি ছিল না। যেমন হ্যাঁ, অ্যাকশন তো অবশ্যই ছিল। যেমন আমরা খোঁজ দ্য সার্চ করেছিলাম হচ্ছে যে দেশে যে মানে অবৈধভাবে যে অস্ত্র আসে এইটার উপরে। আর লাকি ছিলাম আমি এইটাই যে আমার ছবি রিলিজের কয়েকদিনের মধ্যেই 10 ট্রাকের অস্ত্র মামলা বাংলাদেশে মানে মিলে গেল। তারপরে ধরেন আমি মোস্ট ওয়েলকাম যখন করলাম, মানি লন্ডারিং, যে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হয়ে যায় এবং তাদের বিজনেস সচল থাকা অবস্থায়ও তারা অন্য বিজনেস করে ওই বিজনেসকে দেউলিয়া ঘোষণা করায়। এটাও ধরেন হলমার্ক সামনে চলে আসলো আমার ছবি রিলিজের 3 দিন পরে। খুবই কাকতালীয়। মানে আমি যাই করি মানে একটু চিন্তা ভাবনা করি, তারপরে মানে স্পিড করলাম আমরা, যে যারা দেশের কথা চিন্তা না করে, মানুষের কথা চিন্তা না করে, ধরেন দেশে বন্যা হলো, বৃষ্টি বেশি হলে, রোজা আসলে সব কিছুর দাম বাড়িয়ে দেয়। আসলে তো ওই দিনই তো ফসল হয় না, কিন্তু দামটা বাড়ে কেন?
তো এইটা নিয়ে আমি একটা মুভি করলাম দ্য স্পিড, যে সততা এবং অসতার স্পিড কোনটা বেশি। বাস্তব নিয়ে ছবি করতেই ভালো লাগে, নিঃস্বার্থ ভালোবাসা আপনারা দেখছেন যে লুক লাইক কিছুটা আমাদের লাইফ স্টোরি, কিছুটা হচ্ছে মুভির জন্য করা। তো বাস্তবতা নিয়ে ছবি করতে ভালো লাগে। আর এখন যে বর্তমানে বিশ্বে যে চলমান অবস্থা, যেটা যে মিডল ইস্টগুলোকে ওয়ান বাই ওয়ান যেন অন্যরা কন্ট্রোল করছে, বা আমরা রিফিউজি মানে মুসলমানরা রিফিউজি হয়ে যাচ্ছে, নিজেদের দেশে নিজেরা বিতাড়িত, মানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে। তা আমার গল্পটাই হচ্ছে এটা, যে কেন আমরা এত অশান্তিতে আছি, মানে রিজনটা কি আমাদের, আর নিজের দেশেই কেন আমরা শরণার্থী, নিজেদের সব কিছু হারিয়ে কেন আমরা ক্যাম্পে। তা আমি একটু বাস্তবতা নেওয়ার চেষ্টা করেছিলাম। এই কারণেই ইরানের সাথে আমার যোগাযোগ করা, বাংলাদেশের মাধ্যমে ইরানে মানে কালচারাল সেন্টারে যোগাযোগ করি, ইরান অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ করি। 3-4 মাস এটার চেষ্টা করার পরে আমরা ইরানে যাই, মানে ফুল ফ্যামিলি সহ হলিডে কাটাতে এবং মিটিংগুলো করতে। মানে খুব ব্যাক পেতে হয়েছে, এত ইজি না ব্যাপারটা। কারণ বাংলাদেশ আমরা স্বাধীন হওয়ার পরে আপনারাই জানেন যে আমরা যখন বড় হই দেখতে পারি যে ভারতের সাথেই কিন্তু একমাত্র বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার ছবি। আর এখন এইটা পৃথিবীতে যারা ধরেন হলিউডের পরে যদি কোনো ছবি চিন্তা করতে হয় পৃথিবীতে, তাহলে ইরানকে করতে হবে। আপনি দেখেন অস্কার, কান, যত ছবি আছে হলিউডের ছবির থেকে কোনো অংশেই কম না যে ইরানের ছবি অস্কার পায় বা কান অস্কার পায়, আদার্স যে ফেস্টিভ্যালগুলো আছে। তো তাদের সাথে বাংলাদেশ ছবি করা জয়েন্ট ভেঞ্চারে ইজ নট ইজি একটা ব্যাপার। মানে সেই অর্থে এখন বলছেন যে টেবিল ওয়ার্ক চলছে, মানে টেবিল ওয়ার্ক মানে শুটিং এর প্রস্তুতি, মানে এই যে আগামী মাসের মধ্যে ওরা রানিং মাসেই চলে আসবে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে ইনশাআল্লাহ শুটিং। মানে আপনারা দুজন তো মানে মূল ভূমিকায় না, মূল ভূমিকাতে এটা তো জয়েন্ট ভেঞ্চার মধ্যে, মানে এটা ইরানের তো থাকবেই, ইরানে তাদের হিরো হিরোইন থাকবে, আর আমার হিরোইন তো লাইফ হিরোইন, আমার মুভি হিরোইন তো থাকবেই আমার সাথে। আবার ওই যে নবাগত সুমন সাহেব এন্ট্রি হবে তার কাছে যাব আমাদের। তারপরে হচ্ছে ট্যালেন্ট হান্টের যে যারা উইনার ছিল এই ছবিতে, তাদেরকে আমরা প্রমোট করব। আর ইরানের দ্য হিউজ অ্যারেঞ্জমেন্ট, ইরানের অস্কার পাওয়া অভিনয় মানে কি বলে অভিনেতা অভিনেত্রী, ওনারাও কাজ করবেন, অস্কার পাওয়া, কান পাওয়া, এরাও কাজ করবেন। মূল চরিত্র কার হবেন, মানে এখানে কি মানে অনেকগুলো চরিত্রের একসাথে আমরা দেখব, মানে এই আগ্রহ তো থাকবেই দর্শকদের। বর্ষা কি বলে, মূল চরিত্রে যেটা থাকবে এটা আমরা একটু রাখি না, আকর্ষণ থাক না। আচ্ছা, না মূল চরিত্র বলতে এখানে যে কোনো জায়গায়, মানে এখন হলিউড, বলিউড, ইরান, বাংলাদেশ যেখানেই যায়, আসলে হিরো যদি স্ট্রং না হয় তাহলে তো মুভি ওইভাবে হয় না। কারণ একটা মেয়েকে বেস করে আপনি ওই ছবিটা কতদূর পর্যন্ত টানতে পারবেন। বাট যেহেতু অনন্ত জলিল অ্যাকশন হিরো হিসেবে তার একটা খ্যাতি চলে আসছে, সো সে ডেফিনেটলি মূল গল্পটা সেই ক্যারি করবে, এবং ইরানের যে হিরো থাকবে সে তো অফকোর্স। আর আগের যে সিনেমাগুলো হয়েছে, ধরুন কচুদা সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে বর্ষার কাছে জানতে চাইছি, আপনি তো একভাবে বলবেন আপনি মূল চরিত্রে ছিলেন, মানে সেখানে সেগুলোর প্রস্তুতিও তো বিশাল প্রস্তুতি ছিল, কিন্তু এবার তো সেই প্রস্তুতির সাথে নিশ্চয়ই একটা বড় পার্থক্য আছে। মানে এবার কি মনে হচ্ছে, আপনি কতখানি আশাবাদী এই প্রস্তুতি দেখে, মুভিটা নিয়ে এর আগের সিনেমাগুলোর সাথে যদি মিলিয়ে বলতে বলি? আসলে বাংলাদেশের যে মার্কেটটা আমরা পেয়েছি এর আগে, এখানে আমার কোনো সন্দেহ নেই, বরং আরো বেটার কিছু দিবে বলছে আশা করছি। আর হচ্ছে আমরা মূল যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের দেশের যে একটা সম্মান আমরা বাইরে থেকে নিয়ে আসবো, সেটা হচ্ছে বাংলাদেশেও যত ভালো ছবি নির্মাণ করা যায়, এই কোয়ালিটির প্রডিউসার, এই কোয়ালিটির আর্টিস্ট আছে, বা আমাদের দেশেরও তো ইরানের যে ডিরেক্টর আছেন উনি বলেছে তোমাদের বাংলাদেশে যত সুন্দর গ্রিন, এত সুন্দর বিউটি, এগুলোকে তারা তুলে ধরবে। মানে এবার চ্যালেঞ্জটা একটু বেশি। এক্স্যাক্টলি। সো মানে আমি ইরান থেকে বাংলাদেশের সিনেমা ইরানে রিলিজ হবে, সেখানে সবাই দেখবে, সো আমার দেশটাকে যেমন ওখানে তুলে ধরতে এটাই আসলে পাওয়া। আমি একটু আসি অনন্ত জলিল আপনার কাছে, সিনেমা নিয়ে তো শুনবই, দর্শক যারা আছেন, আপনার যারা ভক্ত গুণগ্রাহী, মাঝে একটা আপনি বললেন টেলিভিশনে আসেনি অনেকদিন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আপনার একটা পরিবর্তন দেখেছি।
সেই পরিবর্তনের কথা একটু জানতে চাই, কিভাবে সেই পরিবর্তন হলো, কেন সেই পরিবর্তন জানাবেন নিশ্চয়ই। আসলে আমি যখন যেই কাজটা করি একটু মানে বেশি বেশি কাজের মধ্যে ঢুকে যাই, যে কোনো কাজে আমি সিরিয়াসলি নেই আর কি আমি কাজটা। এটা ঢুকেছি কিভাবে সেটা বিশাল লম্বা এক কাহিনী। ধরেন আমি আপনারা ওসামা ভাইয়ের নাম দেখেছেন আমার সাথে, উনি কয়েকটা জায়গায় গিয়েছেন আমার সাথে, ওই যে ত্রাণ দিতেও গিয়েছেন, আমি ওনার সাথে তাবলিগে গিয়েছি। মানে আমার সাথে এরকম মানে এটিএন নিউজে পরিচয় হয় জাভেদ ভাইয়ের সাথে, মানে আগে যে ক্রিকেটার, মানে এই বেজের আগের বেজের ক্রিকেটার। তো উনি একদিন বলল যে অনন্ত ভাই আপনার নাম্বারটা আমাকে দেন, ক্রিকেটার, যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যদি আপনি সময় পান একটু টাইম দিন। তো হঠাৎ একদিন দেখলাম যে জাভেদ ভাই কন্টিনিউয়াস ফোন করতেছে। আমি ফ্যাক্টরিতে মিটিংয়ে ছিলাম, তারপরেও ফোন ধরলাম যে বলেন ব্রাদার, আমি তো একটা মিটিংয়ে ছিলাম, ধরতে পারিনি। জয়ন্ত ভাই আমরা তো ইয়েতে আসছি, ইস্তেমাতে আসছি, আজকে মুনাজাত, চলে আসেন না। তা বললাম কে কে আছেন? অনেকেই, আমরা এই যে ইমরুল কায়েস, তানিম, তারপরে অনেকের নাম বলো, আর নাফিস, মানে অনেকজন। তা আমি বললাম ঠিক আছে আসি। তা আজকে মুনাজাত আমি আসবো কিভাবে? গাড়ি তো সব জায়গায় বন্ধ করে দিয়েছে না রাস্তা, আপনি আসতে পারবেন মনে হয়, আপনি ট্রাই করেন। আমি বললাম ঠিক আছে আমি ট্রাই করি। রেডিসন হোটেলের এইখানে দেখলাম পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে। তো আমার বডিগার্ড অনেক চেষ্টা করলো, দেয়নি। আমি যখন গ্লাস নামিয়ে কথা বললাম, দেখে ওনারা বললে ঠিক আছে যান। আবার দেখলাম ওই যে ব্রিজ, যে এটা এখন কুড়িল ব্রিজ, ওইখানে আবার দেখি ওইখানে ব্যারিকেড দেওয়া, ওইখানেও সেম কাহিনী, আমাকে দেখে ছেড়ে দিল। এখন লাস্ট এয়ারপোর্টের এইখান থেকে আর কোনো গাড়ি ছাড়ে না। লাস্টে আমার বডিগার্ড অনেক কষ্ট করে ওনাকে একজন পুলিশ অফিসারকে বুঝায় এই পর্যন্ত নিয়ে আসলো যে অনন্ত স্যার আছে গাড়িতে, একটু কথা বল। সেই করতে করতে বাধা পারোতে একদম যেখানে ফরেনাররা থাকে, মানে তাবলিগে যখন আসে যেখানে ফরেনাররা থাকে, 30-35 হাজার ফরেনার নাকি প্রতি বছর আসে, একদম সেই পর্যন্ত আমার গাড়ি নিয়ে গেল। মানে লাস্টে পুলিশরাই নিয়ে গেল যে ঠিক আছে আমরা আগায় দিয়ে আসি। এই করে নিয়ে গেল। তখন ওই সবাই ক্রিকেটার, মানে সবার সাথে একসাথে কথা বললাম। ওসামা ভাই ওইখানে বসে কুয়েত থেকে আসছে, সৌদি থেকে আসছে, বিভিন্ন লোক একই সাথে পরিচয় করানো হলো। দ্যাটস ইট। মুনাজাতের পরে আমি চলে গেলাম। আমি ভুলেই গেছি যে আমি কোনোদিন মানে ইয়েতে গিয়েছিলাম, এরকম সময় হয় না, এটা আমার দুর্ভাগ্য। পরে দেখলাম ওসামা ভাই প্রতিদিন আমাকে ফোন করে। আচ্ছা, প্রতিদিন ফোন করে। আমি আসলে বিরক্ত বোধ করলাম যে এত ফোন করে কেন একটা মানুষ। ইভেন আমি একদিন মানে প্রতিদিন দেখা যায় তো 30টা-40টা ফোন করতো। একদিন আমি রাগে ফোনই ভেঙে ফেলছি, যা মানে এত ডিস্টার্ব করে। পরে হঠাৎ করে একদিন, তারও 1 বছর পরে আমার মনে হলো যে আচ্ছা এই যে একটার পর একটা বিল্ডিং করি, একটার পর একটা ফ্যাক্টরি করি, সেই ছোটোবেলা থেকে কাজ করি, 200 লোক দিয়ে বিজনেস শুরু করি আমরা, ফ্যামিলি বিজনেস, এখন 11,000 লোক কাজ করে, সেই এত বড় কর্মসংস্থান, তারপরে চলতেইছে যে আমি মরার পরে কি হবে। আচ্ছা, এটা কি এমনি হঠাৎ? মানে হঠাৎ, মানে আমি এরকম আমার রুম দিয়ে মানে ফুল গ্রামটা দেখা যায়, মানে আমার 10 তলার উপরে অফিস, এরকম ফ্লো, মানে আমার রুমটা ফুল গ্লাসের, এরকম দেখা যায় সব কিছু। তা আমি হঠাৎ করে কেন জানি আমার মনের মধ্যে এই চেঞ্জটা আসলে। আমি ওসামা ভাইকে ফোন করলাম। তো উনি তো সোনায় সোহাগা আর কি, যে এই লোক 1 বছর ধরে ফোন করে, আমি ফোন ধরি। তাই আমি বললাম যে ওসামা ভাই আপনি কি ফ্রি? কয় জি। আমি কি আপনার ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় একটু আসেন, আমরা রাতে একসাথে খাই, একটা কিছু কথা বলবো। তো কথা বলবো, আমি বর্ষাকে বললাম যে এরকম ওসামা ভাইকে এরকম আসতে বলছি, তুমি যদি একটু খাবার দাবারের ব্যবস্থা করো, একসাথেই করো। তখন আমি বললাম যে চলেন আমরা উমরা হজে চাই, 6-7 দিনের মধ্যে আমরা উমরা হজে চলে গেলাম। হ্যাঁ আমিই বললাম। আচ্ছা, তো ওনার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি উমরা হজে চলে গেলাম। তো উমরা হজে যে আমি চলে গেছি কিন্তু জাস্ট নর্মাল পাঞ্জাবি পরে। এবার যে সাকিবুল হাসান গেছে, মানে আমরা যে একসাথে উমরা করতে গেলাম, ও কিন্তু পাঞ্জাবি পরে চলে গেছে। ও ওইখানে যেও কিন্তু আপনার ইয়ে কিনেছে, যেটা তোপ বলা হয়, আমাদের দেশে জুব্বা বলা হয়। তো ওই তোপ কিনেছে ওইখানে যেও, আমিও কিনেছি। আমার পরার পরে সবাই এত প্রশংসা যে আপনাকে একদম সৌদিয়ানদের মতো লাগতেছে। ইভেন দো কনফিউজ এইটাই, সৌদিয়ানরাও আমাকে বলতেছে, মানে আরবি কথা বলতেছে আমার সাথে।
মানে এই যে ইন্সপায়ার হলাম যে ড্রেসটা ভালো লাগতেছে, তো ওর থেকেই আমার কাছে মনে হলো এই ড্রেসটা পরি, সমস্যা কি। আচ্ছা, মানে আসলে এইভাবে করে চলে আসা, এমন না যে আমি আসলে এই মানে সবকিছু ছেড়ে দিয়ে তাবলিগে চলে গেছি, মানে এরকম কিছু না। একটা বড় প্রমাণ হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে যদি উনি ওই লাইনেই চলে যেত, ডেফিনেটলি আমাকেও চেঞ্জ হতে হতো। আমিও ধর একদম কাভার্ড হয়ে যেতাম, আজকে আপনার সাথে লাইভে আসতাম না। মানে সেটা আসলে আপনার এক ধরনের উপলব্ধি, সেই উপলব্ধি থেকে জীবনকে একটু অন্যভাবে দেখা এবং আপনার জীবনের অন্য দিকগুলো নিয়েও আলোচনা করবো। আমার মনে হয় একটু বিরতির পরে ফিরে আসি, বিরতির পরে আপনাদের সাথে কথা বলবো, সেই সাথে একজন নবাগত চিত্রনায়কও থাকবেন আমাদের সাথে। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে পাবো নিশ্চয়ই আপনাদেরও। চতুরঙ্গে একটি বিরতির পরে আবারও ফিরে এলাম। আজকে সাথে আছেন চতুরঙ্গের সঙ্গী চিত্রনায়িকা বর্ষা এবং চিত্রনায়ক অনন্ত জলিল। আমরা আলোচনা করছিলাম অনন্ত জলিল এবং বর্ষা আপনাদের এই মুহূর্তের যে সিনেমা সেইটি নিয়ে, দিন দ্য ডে। আমরা বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আপনাদের দুজন ছাড়াও আরও একজনের সাথে এবার আমরা একটু কথা বলবো, পরিচয় করিয়ে দেব দর্শকদের। তিনি হলেন সুমন ফারুক। সুমন ফারুক আপনাদের এই নতুন যে সিনেমা দিন দ্য ডে সেটিতে আছেন, নবাগত অভিনেতা, চিত্রনায়ক। সুমন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে। এই যে অনন্ত জলিলের সাথে কাজ করছেন, এটি তো বাংলাদেশের অনেক যারা অভিনয় শিল্পী, অভিনয় করতে চান, সিনেমায় আসতে চান, তাদের জন্য একটা বড় স্বপ্নের মতো বিষয়। তার সাথে কাজ করতে আসা কিভাবে, আর এবার যে নতুন সিনেমাটি করছেন এটি একটি বড় চ্যালেঞ্জ ইরানের সাথে, এবং 4টি দেশে এটির চিত্রগ্রহণ হবে। সবকিছু মিলিয়ে কেমন লাগছে, কেমন প্রস্তুতি, সব জানতে চাই। থ্যাংক ইউ। অনন্ত জলিল ভাইয়ের সাথে আমার পরিচয় 2 বছর ধরে, ব্যবসায়িক সূত্র ধরে। পরবর্তীতে আমরা ব্যবসার পাশাপাশি একটা বন্ধুত্বের মধ্যে চলে আসি। আমরা 2 বছর আগে ব্যাংককে গিয়েছিলাম একসাথে ঘুরতে পারিবারিকভাবে। পরে ওনার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা অ্যাটাচমেন্টও হয়ে যায়। পার্সোনালি ওনাকে খুব ভালো লাগে, সারাক্ষণ একসাথে ছিলাম। খুবই কেয়ারিং পারসন, খুবই আন্ডারস্ট্যান্ডেবল। আর ওনার মধ্যে এত বড় একটা বিজনেস চালাচ্ছে, কখনো কোনো রাগ বা অহংকার দেখিনি। তো পরে আমাদের অফিসে ঢাকা ব্যাক করলাম, আসার পরে একবার একসাথে লাঞ্চ করলাম। তখন বললাম যে আপনি তো অনেকদিন মুভিতে আসেন না, একটা মুভি করবেন নাকি? বললো যে শুন ভাই, হয়তো বা একটা ছবি করব, কোনো মেসেজ নিয়ে করব, ভালো কিছু মেসেজ নিয়ে। তা আমি বললাম যদি মুভিতে আমাকে রাখেন, হয়তো বা আমারও ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একটা মুভি করার। তো উনি বললো ঠিক আছে, আমি ভেবে দেখি। পরবর্তী সপ্তাহে সে আসলো অফিসে আবার। তখন বললো সুমন ভাই, আপনি যদি সিরিয়াসলি মুভি করেন তাহলে আপনাকে অনেক চেঞ্জ করতে হবে। ইনফ্যাক্ট আমার তখন ওয়েট ছিল, আপনার অনেক বেশি ওয়েট ছিল, 82 কিলো। এখন আমি 71-এ। তারপরে উনি আমাকে বলল যে কালকে থেকে আমার জিমে চলে আসবেন সকাল 7টায়। ওয়ারেজ আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল, আমি ইউজুয়ালি 9টায় ঘুম থেকে উঠতাম। তো সকাল 7টায় আবার পরের দিন সকালে দেখি যে উনি যথারীতি ফোন দিয়েছে, বলতেছে ভাই কি উঠছেন? উঠলে চলে আসেন, উই আর রেডি। তাড়াহুড়া করে গেলাম, ওনার জিমে গেলাম, যেয়ে দেখি ফাইটার রেডি, উনি রেডি, পুরা একেবারে অন্যরকম একটা ব্যাপার। তো আমি ভাবলাম যে ঠিক আছে, শুরু করি। উনি পুরোপুরি অ্যাকশনের মধ্যেই থাকে সকালে। ওনার গেট আপ, সেট আপ, পুরো জিম অন্যভাবে অর্গানাইজ করে, একদম মনে হয় যে একটা প্রপার জিম উইথ অল ইকুইপমেন্টস। তো আমি দেখে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। ওনার ফাইটাররাও অনেক অভিজ্ঞ। তো পরে আমাকে স্ট্রেচিং করালো, ধীরে ধীরে উনি আমাকে ট্রেন করালো, এবং আমরা সপ্তাহে 5 থেকে 6 দিনই করতাম অ্যাট দ্য ভেরি বিগিনিং। এটা আমি বলছি 6 মাস আগের কথা। তারপরে আমাকে বললো যে আপনার ওয়েট কমাইতে হবে। সো আই হ্যাড টু টেক কেয়ার মাই ওয়েট অ্যাজ ওয়েল। আমাকে ফিজিক্যালি অনেক এফোর্ট দিতে হয়েছে। আমি রিজেন্সি জিমে গিয়েছি, তারপরে ওখানে 3 জন ইনস্ট্রাক্টর আছে, 3 জনই আমাকে খুব ভালোভাবে কেয়ার করে। ওরা আমাদেরকে ফুড চার্ট করে দিল, ডায়েট চার্ট করে দিল, আমি এটা ফলো করলাম। আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো আমাদের এভাবে করেই এখন পর্যন্ত চলছে। অনন্ত ভাই আমাকে বারবারই বলে যে সুমন ভাই, উনি একটা জিনিস আমি দেখেছি, উনি খুব প্রিসাইজ জিনিস পছন্দ করে। যতক্ষণ পর্যন্ত আমরা ধরেন অ্যাকশন করছি, যতক্ষণ পর্যন্ত এটা অ্যাকুরেট না হচ্ছে, উনি করাচ্ছেই। উনি তখন একটা গার্ডিয়ানের মতো হয়ে যায় এবং ফ্রেন্ডশিপটা ভুলেই যায় এবং রেগেও যায় মাঝে মাঝে যে ভাই আপনাকে আমি বললাম এইভাবে কিকটা করেন, আপনি কেন এই কিকটা এইভাবে করতেছেন, এইভাবে আপনাকে ভালো লাগবে না।
উনি আবার বুঝায় যে এইখানে এই শটটা হবে বুকের উপরের ক্যামেরা থেকে, এই শটটা হবে ওভার দ্য শোল্ডার। সো সবকিছু মিলে হি ট্রেন্ড আপ মি লাইক এ বেবি। তো ওভাবে করে আসার পরেই আমি ধীরে ধীরে কনফিডেন্সটা অর্জন করেছি। আমরা ইরানে গেলাম, একসাথে থাকলাম, এবং উনি আমাকে অল দ্য টাইম ট্রেন করে ক্যামেরা কিভাবে চলবে, লাইট কিভাবে নিতে হবে, কিভাবে লুক দিতে হবে, অ্যাকশনের সময় কোনটা ভাল লাগবে, ফিজিক্যালি কোন ধরনের গেট আপ সেটাকে আমরা থাকবো অ্যাকশনে, সেকোয়েন্টগুলো কিভাবে থাকবে, সবকিছু উনি আমাকে ট্রেন করায়। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড রিয়েলি আই এম হ্যাপি যে অনন্ত জলিল আসলেই অনন্ত জলিল, ওনার কোনো অল্টারনেট নাই। আমি বিভিন্ন মিডিয়াতে দেখি আজকে ওই নায়ক, কালকে ওই নায়ক বলতেছে যে আমি অনন্ত জলিলের মুভিতে কাজ করতে চাই। সো আমি ওনাকে একদিন জিজ্ঞেস করব যে এত ভালো ভালো অফার রেখে আমাকে কেন উনি হিরো বানালো। এই প্রশ্নটা এই সুযোগে অনন্ত জলিলের কাছে করা হয়ে গেছে। ফিজিক্যাল ফিটনেস। সুমন ফারুক, অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নিশ্চয়ই আলোচনায়, এবং অনেকগুলো মজার দিক আমরা জানলাম সুমন ফারুকের কাছ থেকে। মানে আপনি অ্যাকশন মুভির হিরো, সবসময় অ্যাকশন পছন্দ করেন। আসলে অনন্ত ভাই আপনার কাছে একটু আমি বর্ষা আপার কাছে যেতে চাই। শেষ ছবি করেছেন আপনারা মোস্ট ওয়েলকাম 2 2014, 2019 শুরু হলো, মানে অনেকদিন সময়, মানে একটা 4 বছরের বেশি, 4 বছরের বেশি। কি বড় কোনো চমক নিশ্চয়ই পাচ্ছি, এতটা সময় কেন? না, চমক যেটা পাচ্ছেন বা আসবে ইনশাআল্লাহ এই বছরে, সেটা তো আলোচনা চলছেই দিন দা ডে কে ঘিরে। আর লম্বা গ্যাপটা আসলে মূলত আপনারা তো সবাই জানেন যে আমার আলহামদুলিল্লাহ 2টা ছেলে বেবি হয়েছে। সো এই জন্যই আসলে মূল লেটটা। আর আরেকটা কারণ হচ্ছে আমার হাজবেন্ড আরেকটা নতুন একটা প্রজেক্ট করেছে, ড্যানিম প্রজেক্ট। তো ওই প্রজেক্টটাও আসলে যখন আমার প্রথম বেবিটা হলো ঠিক ওইটাও তখন আমরা স্টার্ট করেছিলাম। তো ওইটাকেও আসলে রান করানোর জন্য, মানে 2টা মিলে আসলে এত লম্বা দেরিটা হয়ে গেল। মাঝে সময়টা ওই মানে কেটে গেছে 4 বছরের বেশি। প্রতিষ্ঠানের পেছনে কিছুটা পরিবারের পেছনে নিশ্চয়ই সেটাই খুবই প্রয়োজন ছিল। আর তারপরে দিন দা ডে নিশ্চয়ই আরেকটা সুপারহিট ছবি বাংলাদেশের জনগণ পাবে। অনন্ত জলিল, কয়েকটা বিষয়ে যেমন উঠে আসছে, সুমন ফারুকও বললেন যে আপনি একজন বড় মাপের ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং আমরা পত্রিকায় দেখেছি আপনি আপনার যারা কর্মচারী যারা কাজ করেন তাদের জন্য আপনার একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি আছে, ঠিক মালিক সুলভ না, তাদের কথা ভেবে তাদেরকে আরো কিভাবে শ্রমিক বান্ধব করা যায় এই সেক্টরটি, সেটি মানে আপনাকে যদি একজন ব্যবসায়ী হিসেবে মানে প্রশ্ন করি, এই যে সেক্টর, গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ, সেটিকে আরো শ্রমিক বান্ধব করা যায় কিভাবে? মানে আমরা মাঝে মাঝেই অসন্তোষ দেখি, মাঝে মাঝেই বিভিন্ন সমস্যা দেখা যায়। আপনার অভিজ্ঞতা কি বলে এই ক্ষেত্রে? আমাদের দেশে আসলে মালিকরা কিন্তু একদম হেল্পলেস, মালিকরা, ওয়ার্কাররা না। কারণ মালিকদের জন্য কেউ নেই, ওয়ার্কারদের জন্য আমরা আছি, উপরে আল্লাহ আছে সবার জন্য, আমার জন্য আছে। আর মালিকদের জন্য আমরা আছি, কমপ্লায়েন্স আছে, গভর্নমেন্টের অনেকগুলো সেক্টর আছে, বিজিএমই বিকিএমই আছে, বায়াররা আছে, কমপ্লায়েন্স 39-40টা টিম আছে বাংলাদেশে, তারা আছে। আমি যেটা বলবো যে আমরা যেই প্রেশারটা নিই ওয়ার্কারের জন্যে, যে চিন্তাটা করি, আমাদের জন্য কোনো ল নাই। ডিসেম্বরে স্যালারি বাড়ানো হলো, আমাদের প্রজেক্টে 2.25 কোটি টাকা স্যালারি বেড়েছে এই ডিসেম্বরে, আমরা জানুয়ারি যেটা পে করলাম। আবার অন্য অন্য কোম্পানিগুলোতে ওয়ার্কার আনরেস্ট হলো, আবার কিন্তু স্যালারি বাড়ছে। তা আমি এইটা বলতেছি এই কারণে, যেই লটা করা হয়েছিল ওয়ার্কারদের জন্য, যে তাদের মিনিমাম স্যালারি গ্রেড 1 to 9 এই পর্যন্ত যাবে, সেই লটা যদি আমাদের বিজিএমই বিকিএমিতে এবং ইপিবিতে গভর্নমেন্ট সিলেক্ট করে দিত যে এর কমে প্রাইস সারা দেশ কেউ নিতে পারবে না, এটা হচ্ছে লাস্ট প্রাইস। যেমন এটা টি শার্ট বেসিক, এটার প্রাইস এত হতে হবে, এটা একটু ফ্যাশনেবল, এটা এত হতে হবে, এটা একটা সুয়েট শার্ট এত হতে হবে, পোলো শার্ট এত হতে হবে। এরকম যদি আমাদের জন্য করা হতো, মালিকদের জন্য প্রোডাক্টের প্রাইস নির্ধারিত, তাহলে বায়াররা কিন্তু এর বাইরে অর্ডার প্লেস করতে পারতো না। এটা বাংলাদেশ দ্য হিউজ এক্সপোর্ট কান্ট্রি। আপনারা জানেন যে চায়না আগে পৃথিবীতে নাম্বার 1 ছিল, বাংলাদেশ সেকেন্ড ছিল। চায়না কিন্তু 1-এ থাকবে না, বাংলাদেশ 1-এ চলে আসবে। চায়নাতে প্রচুর কস্ট বেড়ে যাওয়াতে চায়নার কিন্তু প্রোডাক্ট, যে বেসিক প্রোডাক্টটা হতো, এটা কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে সরে গিয়েছে, যেটা কম্বোডিয়া, ইন্দোনেশিয়া না, কম্বোডিয়া, ভিয়েতনাম, অনেক কান্ট্রিতে এবং আমাদের দেশে অনেক চলে আসে।
আরেকটা প্রবলেম আমাদের বিজিএমই বিকেএমই, হয়তো আমাদের বিজিএমই বিকেএমই ভাইরা আমার উপরে মন খারাপও করতে পারে এইটা কথা বলার পরে। ওনারা সত্যিকারে গার্মেন্টসের জন্যে যে কঠোর একটা আইন করা, যে একটা মালিক ফ্যাক্টরি চালাবে এবং এই আইনের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে পেপারে। যদি আমরা ওয়ার্কারের কথা ভেবে অনেক আইন করতে পারি, তাহলে মালিকদের জন্য এই আইন করা দরকার। যখন ইউডি করবে, এটা কিন্তু যদি উবেন গার্মেন্টস হয় বিজিএমইতে ইউডি করে, আর নিট হলে বিকেএমইতে ইউডি করে, তখন ইউডিতে রেস্ট্রিকশন থাকবে সেম আমি যেটা বললাম, যে এই প্রাইজের বাইরে, এই সিএমের বাইরে ইউডি অ্যাকসেপ্টেবল না। তাহলে সারা দেশের মালিকরা ইউডিও করতে পারবে না। এখন আমাদের দেশে যেটা সমস্যা হয়ে গিয়েছে, আমার 11,000 ওয়ার্কার, কারো 20,000 ওয়ার্কার। তো এই যে ওয়ার্কার, মাস গেলে এতগুলো টাকা লাগে চালাতে, 18-19 কোটি টাকা লাগে আমারই ফ্যাক্টরি চালাতে। এই যে মাস গেলে যে এই টাকার যোগানটা, তখনও করি কি আমরা প্রাইস ভুলে যাই যে আমাদের অর্ডার দরকার। এরকম করে আমার মতন প্রত্যেক গার্মেন্টস মালিকরাই ওই প্রাইস ভুলে যায়, যে আমি যদি এখন অর্ডার না নিই, আগামী মাসে তো ফ্যাক্টরি বসা থাকবে, এই ওয়ার্কার বা আদার্স এগুলো দিব কিভাবে, ব্যাংকের লোন দিব কিভাবে। এই জন্য যে আইনটা হয়েছে বাংলাদেশে ওয়ার্কারের জন্য, আমাদের জন্য হলে এই আনরেস্টটা হতো না। মানে আপনি মনে করছেন যে এইখানেও মানে যারা মালিক রয়েছেন তাদের জন্য সরকারের আলাদা বিধি, হ্যাঁ বিধি, সরকার এবং বিজিএমই বিকেএমই এটা কঠোর আইন থাকতে হবে। কারণ বাংলাদেশ ছাড়া কোনো বায়ারের ব্যবস্থা নাই যে আমাদেরকে ছাড়া আমাদের যে এত কিছু চিন্তা ভাবনা, আবার সেই সাথে আপনি অভিনয় করছেন, সিনেমা বানাচ্ছেন, মানে এটা আসলেই একটা অনেক বড় চ্যালেঞ্জ। এই অনুষ্ঠানের ব্যাপারে আরো একটা বলি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা শুধু আনরেস্টটাই দেখছি, ওই যে যেটা আমাদের, যেমন এই যে আমরা স্কিনে আছি, আমাদের সে বড় ভূমিকা রাখছে যারা কলা কৌশলী আছে এখানে, আমাদের কি স্কিনে দেখাচ্ছে, তাদেরকে দেখছি না। এই জন্য আমাদের আনরেস্টটা আমাদের চোখে পড়ছে, কিন্তু আমাদের কষ্টটা চোখে পড়ছে না। কেন আনরেস্ট হয়ে যাচ্ছে, যেটা আমি বললাম আজকে। নিশ্চয়ই এটা বিজিএমই বিকেএমই এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি মানে এই অনুষ্ঠানের কোনো নিউজ ওনার কাছে যান, তাহলে উনি ভাববেন, কারণ উনি সত্যিকারের রাষ্ট্রনায়ক এবং ওনার ভাবার সময়ও আছে, পদক্ষেপ নেওয়ার সময়ও আছে। কারণ এটা তাহলেই বাংলাদেশের গার্মেন্টসে মানে ওয়ার্কারের আনরেস্ট হবে না। আমার এটা এটা ইন্ডাস্ট্রিটা শেষ করি, পরে অন্য কাজে যাই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট দেশের জন্য। নিশ্চয়ই আপনি দেখেন যে আমার কোম্পানিতে আনরেস্ট হচ্ছে না, আই এম সো হ্যাপি। আমি এরকম মানুষ না। আচ্ছা, মানে আমি সমগ্র একটা চিন্তা করি যে আমার 22 বছর আমাদের গ্রুপ, আমার ফ্যামিলি স্টার্ট করে, আমি পড়াশোনার পরেই গার্মেন্টসের সাথে জড়িত হয়ে যাই এবং স্টুডেন্ট থেকে আমি গার্মেন্টসের সাথে জড়িত। এটা কিন্তু আমি আমার কমপ্লিট একটা ক্রেডিট না যে 22 বছরে আমাদের প্রজেক্টে কোনো আনরেস্ট হয় না। এটার জন্য আমি খুব বেশি হ্যাপি না। এটা আমাদের জীবন মরণ দিয়ে, আমাদের ব্লাড দিয়ে এটাকে আমরা ধরে রাখি। সপ্তাহে 6 দিন কাজ করি। আমার ওয়াইফ কাজ করে এখন প্রতিদিন, সপ্তাহে 6 দিন। আমার বেবি যখন 4 মাস, তখন থেকে ও প্রতিদিন সপ্তাহে 6 দিন ফ্যাক্টরিতে যায়, 7টার সময় আসে। এইভাবে কষ্ট করে আমরা এই কোম্পানিকে ধরে রাখছি, এই কারণে হয়তো বা আনরেস্ট হয় না। বাট দিস ইজ নট রিয়েল যে একদিন হবে না, যে এটা কোনো সিওরিটি নাই যে একদিন এটা হবে না। বাট এই নীতি খুব জরুরি। যদি এই নীতির ব্যাপারে জরুরি পদক্ষেপ না নিলে বাংলাদেশে আসলে আনরেস্ট হতেই থাকবে। এই ব্যাপারে কেউ কোনো বলতে পারবে না যে আমার কোম্পানিতে আনরেস্ট হবে না। মানে যতখানি ইতিবাচক আমরা দেখছি এটার সম্ভাবনা, সেরকম আশঙ্কাও রয়েছে। সেই জায়গায় মনে হয় এখনই সময়, সবারই বড় সময় সেই জায়গাটিতে অনেক জরুরি ভাবনা এবং ব্যবস্থা নেওয়া। আমরা আরও আলোচনা করব, সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েও আপনার মতামত শুনবো, মূল্যায়ন শুনবো, বর্ষার কাছেও ফিরবো, অভিনয়ে কিভাবে আসা, অভিনয়টা কতখানি উপভোগ করছেন সেই বিষয়টি নিয়েও আলোচনা করবো। আরেকটি বিরতির সময় হলো, বিরতির পরে ফিরছি অনন্ত জলিল, বর্ষা এবং নিশ্চয়ই আপনারাও থাকছেন সাথে। আমরা আবারও ফিরে এলাম চতুরঙ্গে। আমাদের সাথে আছেন অনন্ত জলিল, আছেন চিত্রনায়িকা বর্ষা এবং নবাগত একজন চিত্রনায়কও আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সুমন ফারুক। সুমন ফারুক, আবারও আসতে চাই, অনন্ত জলিল নতুন যে সিনেমাটি করছে দিন দ্য ডে, সেখানে আপনি এবার অভিনয় করছেন। আপনি বলছিলেন যে কিভাবে আপনাদের প্রস্তুতি চলে, আপনার লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে অনন্ত জলিলের সাথে কাজ করতে এসে। এই সিনেমাটির ব্যাপারে আপনি কতখানি আশাবাদী একজন নবাগত অভিনয় শিল্পী হিসেবে, এবং একটা বড় চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে খুব সংক্ষেপে শুনে নিতে চাই। আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী। ছবিটা ভালো মাপের একটা ছবি হবে।
ইরানের যেই ডিরেক্টর আছে উনি অনেক বড় মাপের ডিরেক্টর, ছবির বেসটা ভালো এবং এটা বিভিন্ন দেশে শ্যুটগুলো হবে, মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ইউজ হবে, ড্রোনের শট থাকবে, অনেক অনেক অ্যাডভান্স ধরনের ড্রোন ইউজ হবে। প্লাস অনন্ত জলিল ভাইয়ের মুভিগুলো তো এর আগে সবগুলোই সুপারহিট হয়েছে, কিছু না কিছু মেসেজ আছে এবং এক্সেপশনও আছে। সো আমি খুব আশাবাদী মানুষ ভালো কিছু পাবে, আমার জন্য খুব এক্সাইটমেন্ট, ভালো কিছু করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সুমন ফারুক আমাদের সাথে যুক্ত হবার জন্য, মতামত দেওয়ার জন্য। অনন্ত জলিল, আপনার কাছে আসবো, আলোচনার প্রায় শেষ দিকে আমি একটু বর্ষা আপার কাছে যেতে চাই। এই যে সিনেমাটি, অনন্ত জলিলের সিনেমায় অ্যাকশন, নতুন টেকনোলজি, এগুলো দেখে মানুষ অভ্যস্ত এবং সামাজিক প্রেক্ষাপটটা খুব ভালোভাবে যুক্ত থাকে। দিন দ্য ডে এটি একটা বড় ক্যানভাসের সিনেমা হচ্ছে, 3-4টি দেশে আপনারা অভিনয় করবেন, সুতরাং ভাষাগত কালচারাল একটা ব্যাপার থাকছে, মেকআপ, গেট আপ, এই জায়গাগুলো আপনারা কিভাবে ভাবছেন, কি পরিকল্পনা করছেন? বাংলাদেশের দর্শক কিংবা অন্য দেশের দর্শক কোন ভাষায় সিনেমাটি দেখতে পাবে? আমাদের দেশে ভাষায় হবে, আর ইংলিশে সাবটাইটেল হবে, আর ইরানের ভাষায় এটা রিলিজ হবে। আর কালচারাল যেটা, সেটা হচ্ছে যে মুভির মানে গল্প নিয়ে আসলে তো এখন এটা জাস্ট শুরু করলাম, এখন আমরা হয়তো ওই গল্পটা পুরোপুরি আনতে চাচ্ছি না, বাট ড্রেস আপের যে বিষয়টা, মেকআপ, যেটা ডিরেক্টর আমাকে বলেছিল যে সব মুভিতে তো তুমি খুব বেশি মেকআপ টেকআপ দিয়ে খুব গ্ল্যামার হয়ে করেছো, বাট এটা একটু ডিফারেন্ট করতে হবে, কারণ সব সিনেমা তো এক না, সব অভিজ্ঞতাও তো এক না। তো আমার মেকআপটা মনে হয় একদমই মানে নেই বললেই চলে, খুবই লাইট হবে। আর ড্রেস আপ যেগুলো হচ্ছে, এটা আমাকে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে প্রত্যেকটা সিনে। আর হচ্ছে ড্রেস আপ অবশ্যই মানে আমি লং পড়তে হবে, হাতাও ফুল থাকতে হবে। ছেলেদের তো কোনো সমস্যা নেই, ছেলেদের পর্দা তো চোখে, সো ছেলেদের তো কোনো পর্দা নেই। নতুন কোনো গেটআপ দেখবো কিনা? না, একই রকম থাকবে। আচ্ছা, মানে সেই অ্যাকশন হিরোকে আমরা যে অ্যাকশন হিরোকেই দেখবেন, হ্যাঁ, বরং বেটার অ্যাকশন। আচ্ছা, আবারও এই নিয়ে আলোচনা করব, একটু অনন্ত জলিলের কাছে আসতে চাই। বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি, আপনি কিছুক্ষণ আগে আপনি যে ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন জড়িত, গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির একটা বড় শক্তিশালী জায়গা, সেটি নিয়ে বললেন। সিনেমা ইন্ডাস্ট্রি অনেক শক্তিশালী। আপনি বলছিলেন আপনার যতগুলো সিনেমা, খোঁজ দা সার্চ থেকে শুরু করে সবগুলোর সাথে এক ধরনের সামাজিক প্রেক্ষাপট, কোনোটায় অস্ত্র চোরাচালানি, কোথাও মানি লন্ডারিং, কিন্তু এখন যেমন মাদক, এখন যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস সমাজের জন্য একটা বড় বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিয়ে কি ভাবছেন নতুন কোনো কিছু করার, কিংবা মানে শিল্পীদের তো একটা বড় ভূমিকা থাকে? হ্যাঁ, ওই আমি এর আগে একটু কথা বলে নিই, সুমন ফারুক, হ্যাঁ, ওরা দুই বন্ধু, মানে ওনার আরেকটা ফ্রেন্ডের নাম হচ্ছে হলো নয়ন। হি ইজ রিয়েল হিরো লুকিং, ইজ ভেরি গুড লুকিং গাই, ইজ টল লুকিং গাই, ভেরি গুড ফিটনেস। তা আমি ওনাকেও বলেছিলাম যে আপনি এই ছবিতে অভিনয় করেন, তখন বললো যে না অনন্ত ভাই আপনারাই করেন, দুইজন যদি একসাথে করি, ওনার দুইজন জয়েন্টলি বিজনেস করে। তাই এটার উদ্দেশ্য টানার একটা কারণ হচ্ছে যে উনি আমাকে মানে মুভি করেন না, বাট আমাকে সাহায্য করেছে। আচ্ছা, জয়ন্ত ভাই আপনি একটা কাজ করেন, মুভি তো আপনি অনেক কমার্শিয়াল মুভি করলেন, এটা একটু দেশের জন্য মুভি করেন, যে আপনি মুভি করলে ভালো হবে, যদি আপনি করেন দেশের ইয়াং জেনারেশন আপনাকে অনেক ভালোবাসে, আপনি কিছু করলে তারা গ্রহণ করে, কারণ আপনার সাথে তো মাত্র 2 বছরের পরিচয়, কিন্তু আপনাকে তো 8 বছর ধরে আপনার সাথে আমরা স্টাডি করে আসি, আপনার সব অনুষ্ঠান দেখি, মুভি দেখি। তা আপনি যেটা বললেন এইটার কাছে আসছি, যে উনিও আমাকে বলছিল এই কথাটা, যে আমাদের সমাজ যে নষ্ট হয়, যুব সমাজ, এটা কিন্তু সর্বোচ্চ কারণ হচ্ছে 2টা কারণে হয়। একটা কারণ তাদের কর্মসংস্থানের সমস্যা, কারণ মানুষ যখন বিজি থাকে তখন কিন্তু চিন্তা ভাবনা থাকে না যে আমি একটা অন্য কাজে লিপ্ত হব, আমি ড্রাগস নিব, বা আমি একটা যে কোনো খারাপ কাজে যুক্ত হব। আর সেকেন্ডলি হচ্ছে হলো যে আমাদের দেশে যে মানে জঙ্গি যেই শব্দটা আমরা এখন অনেক বেশি করে পরিচিত, যে এইটা নিয়েও আপনি একটু কাজ করেন, যে দেশে যে ইয়াং ছেলেরা, বাবা মা এত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করায়, যে তারা ভার্সিটিতে পড়বে, স্কুল কলেজে পড়বে, তারা একদিন বাবা মার পাশে দাঁড়াবে, অথচ তারা
জঙ্গি বলে পরিচিত আখ্যায়িত হয়, বাবা মাও কলঙ্কিত করে, এগুলো আপনার ছবিতে পারলে তুলে ধরেন। উনি আমাকে কিন্তু এই বুদ্ধিগুলো দিয়েছিল, যেই কথাটা আজকে আপনি আমাকে বললেন। তো অবশ্যই আপনি জানেন যে আমি যে কোনো মুভি করার আগে অনেক মানে গল্প নিয়ে অনেক চিন্তা করি যে বাস্তব কি। প্রথম তো একটা বললামই যে বিদেশের মানে কোন প্রেক্ষাপটে গল্পটা যাবে আর কি। তবে আমাদের দেশে আমি ট্রাই করব মানে আমার মতো করে যেভাবে বাস্তবকে তুলে ধরা যায়, আমি ট্রাই করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটাকে নিয়ে আসতে চলে এই বিষয়গুলো আসবে। এই বিষয়গুলো। আচ্ছা, আরেকটা বিষয়, এটি বর্ষার কাছেও জানতে চাওয়া, মানে সিনেমা নিয়ে আপনারা দীর্ঘদিন কাজ করছেন 2010 থেকে। সিনেমা হল কিন্তু মানে এটা একটা বড় সংকট, পুরনো সিনেমা হলগুলো ভেঙে পড়ছে। মানে আপনারা সিনেমা বানাচ্ছেন, মানুষ এখন অন্য ফরম্যাটে সিনেমাগুলো দেখছে, একটা ডিজিটাল পরিবর্তন এসেছে, মানুষ এখন মোবাইল ফোনে সিনেমা দেখে, ট্যাবে দেখে। এই যে পরিবর্তন, সিনেমা হলে না গিয়ে সিনেমা দেখা, এটা কি সিনেমা বানানোর ক্ষেত্রে কিংবা সিনেমার গল্প তৈরি করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা, কিংবা আপনারা যারা সিনেমার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত ভাবেন কিনা আপনারা এটা নিয়ে? এটা তো অবশ্যই নিজের মধ্যে তো অবশ্যই খারাপ লাগে যে কেন সিনেমা হলগুলো এভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে। একদমই মানে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরাই শুনতাম যে এরকম 400, 450, 500, বাট এখন মনে হয় একদমই অনেক কমে আসছে অনেক। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা কিন্তু ইউটিউবে ইন্ডিয়ান মুভিগুলো দেখছি, সো মানে অনেক সময় অনেক আন্দোলন হচ্ছে, হয়তো আর 10টা আর্টিস্ট আমাকে বকা দিবে, বাট আমি আসলে এটা কোনো কেয়ার করছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার দেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য হলে দর্শকদের আনার জন্য যেটা করতে হবে সেটাই করতে হবে, বাট এটা অবশ্যই পজিটিভ ওয়েতে। সো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান মুভিটা আমাদের এখানে হলে চললে আমার মনে হয় হল সংখ্যাটা বেড়ে যাবে আর হলের কোয়ালিটিটা অনেক বাড়বে। মানে যে সিনেমাটা মানুষ, আমাদের দেশে অনন্ত জলিল মুভি দেখেন 4.5 বছর পর একটা বানাচ্ছে, হয়তো আবার যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে সব ঠিকঠাক থাকে হয়তো আবার 1-1.5 বছর পর আরেকটা মুভি আসবে। এতে করে তার একটা দেশ চলে না, একটা ইন্ডাস্ট্রি চলে না। সো আমাদের দেশীয় চলচ্চিত্রগুলো যেহেতু এই লেভেলের, এই কোয়ালিটি, সো কেন আমরা আমাদের সিনেমা হলগুলোকে ইমপ্রুভ করার জন্য ইন্ডিয়ান মুভি চললে কোনো দোষের কিছু আমি দেখি না। আলোচনার একদম শেষে চলে এসেছি। অনন্ত জলিলের কাছে জানতে চাইবো, এখনকার যে সিনেমাগুলো হচ্ছে, মানে একটা সময় আমরা সিনেমার এক ধরনের ক্রান্তিকাল গেছে, আমরা অশ্লীলতার বিরুদ্ধে অভিযোগ এসেছে, মানসম্মত সিনেমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারপর আপনারা আসলেন। এখন তার পরবর্তীতে যে জেনারেশন কাজ করছে তারা টেকনিক্যালি অনেক শক্তিশালী। নতুন জেনারেশন নিয়ে কিছু বলুন, আপনি যেভাবে কাজ করছেন আপনার কাজের সাথে আরো একটি জেনারেশন বলি। বর্ষার সাথে আমি একমত একটা কাজে যাই, মানে সেটা হচ্ছে যে হল মালিকরা যখন ইনকাম করতে পারবে তখনই তারা চিন্তা করবে যে আমার এত দামি একটা জায়গা আমি কাজে লাগাতে পারছি, মানে ব্যবসা হিসেবে যদি দেখেন, ব্যবসা হিসেবে। কারণ আপনি তো জানেনই এখন দেশে এত ডেভেলপার, যারা অনেক বড় একটা জায়গা লাগে হল করতে, তখন ওনারা ডেভেলপাররাই যে কিন্তু তাদের প্রস্তাব দিতে থাকে যে আমি আপনার জায়গায় এই দিব এটাই দিব। তখন ওনারা ক্যালকুলেশন করে যে আমার বছরই ইনকামটা কত আর আমার খরচ কত। দেখা যায় যে ওনার লাভের চেয়ে লসটাই বেশি হয়ে যায়। তখন আসলে এই হলগুলো ডে বাই ডে কমে যাচ্ছে। আর নিজের একটা জায়গা থাকলে ডেভেলপাররা তাদেরকে 50% মালিকানা দিচ্ছে, ক্যাশ টাকা দিচ্ছে, এগুলো চিন্তা করে। দেশে যে একদম ভালো ছবি হচ্ছে না, যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম আয়নাবাজি ভালো চলছে, মনপুরা 2, সাকিবেরও 2-1টা ভালো ছবি আসে, ও তো অনেক বেশি ছবি করে এই জন্যে হয়তো। আর ওর নিজে সাকিবেরও একটা অবদান আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ও তো সবগুলো ছবির প্রডিউসারও না, সবগুলো ছবির ডিরেক্টরও না। তো এই কারণে ও তো এত ভাবার সময়ও পায় না। আমি যেরকম আমার একটা বিজনেস আছে আর ওর তো আসলে জবই এইটা। তো ও যদি মানে আমার মতো করে একটু ভাবে যে আমি এত ছবি করব না, আমি বছরে 2টা ছবি করব, 2টা ছবি দিয়ে একটা বাংলাদেশে আমি আপনাকে বলি একদম সর্বনিম্নে 4 মাস বিজনেস করা যায় যদি ভালো ছবি হয়। যেমন আমাদের ছবি যখন রিলিজ হয়, আপনি তো জানেন যে সিনেমাগুলোতে মনে হয় যে ঈদ উৎসব চলে। আপনি যমুনা বলেন 7টা স্ক্রিনের 5টা স্ক্রিন আমার, রাত 2টা পর্যন্ত ছবির নাম দিয়ে শো করতে হয়েছে সেলিব্রিটি শো। বসুন্ধরা ধরেন 3টা স্ক্রিনের বড়টা এবং আরেকটা 2টা স্ক্রিনই আমার থাকে। তো এরকম একদিন বলাকা সিনেমা হলের মালিক গফুর সাহেব, আমার বাবার নামের নাম, উনি আমাকে ফোন করলো যখন ওনার ছবি নতুন করে হল যখন রেডি করলো, যে অনন্ত একটা ধন্যবাদ দেই যে আমি তো সেই পাকিস্তান আমলের থেকে আমার সিনেমা হল
তোমার ছবিতে দেখলাম 150টা টিকিট স্টুডেন্টরা একবারে কিনে নিয়ে গেল। তার মানে এখনো সেই সুযোগ আছে ভালো কিছু হ্যাঁ, আসলে। সুযোগ একদম আছে না, শেষে থাকবে চলে না এসেছে, কেন? যদি এক বাক্যে দুজন বলেন যে নতুন সিনেমা এবং সামনের দিনের পরিকল্পনা সব মিলে, বর্ষা আগে তারপর জলিল ভাইয়ের কাছে আসবো। নতুন দিনের পরিকল্পনা তো অনেক কিছু। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফ্যামিলি, দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে অলমোস্ট 11,000 লোক জব করে, সো তাদের যে রেসপন্সিবিলিটি আমাদের কাঁধে এটা। আর হচ্ছে এখন যেটা শুরু করতে চাচ্ছি মুভিনে দিন দা ডে, সো আশা করছি দর্শকদের আমরা ইনশাআল্লাহ এবছর এই ছবিটি উপহার দিব। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন বাংলা সিনেমা দেখে। জলিল ভাই, আসলে দেশ কিন্তু আমাদের, আমরা যদি ধরেন এখন লন্ডনে যেয়ে বলি ও কি সুন্দর দেশ, আমরা কোথায় বাস করি, এটা বলবেন না কখনো, কারণ আপনি এই দেশ থেকেই বড় হয়ে লন্ডনে গিয়েছেন। এই দেশের প্রতি আপনার দায়িত্ব থাকবে, দেশকে ভালোবাসবেন, দেশকে শ্রদ্ধা করবেন এবং দেশের সংস্কৃতিকেও শ্রদ্ধা করবেন, দেশকে আগিয়ে মানে নিয়ে যাবেন। দেশটাই সবার আগে। অসংখ্য দেশটা ধন্যবাদ সবার আগে। অনন্ত, জলিল এবং বর্ষা, আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার এবং জন্য। এতক্ষণ সাথে যারা ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাই ভালো থাকবেন।